সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি বরাবরের মতো সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং সকলে স্বাস্থ্যবিধি মেনে চলছো, এবং পাশাপাশি বর্তমানে নিজেকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলার জন্য নিয়মিত পড়াশোনা করছো। তো আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি, এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব গত ক্লাসের ধারাবাহিকতায়, সেটা হচ্ছে গিয়ে যে তোমার বনের প্রকারভেদ সম্পর্কে এবং হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য সম্পর্কে। তো আজকে এখান থেকে যে কোশ্চেনটা থাকতে পারে সেটা হচ্ছে যে তোমার নৈর্বৃত্তিকও থাকতে পারে, যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য। ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই জন্য আমরা আজকে এটা বৈশিষ্ট্য সম্পর্কে বলবো এবং বন কয় প্রকার কি কি সেই সম্পর্কে আমরা একটু জেনে নিব। তো চলো চলে যাচ্ছে আজকে আমাদের মূল আলোচনায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবর মতোই বলে নিচ্ছি আলোচনার আগে, ভিডিও যদি প্রয়োজন মনে করো অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ড যারা প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে তার সবাই উপকৃত হতে পারো, এবং হচ্ছে কি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে যাতে ভবিষ্যতে যে কোনো ভিডিও তোমার আগে পৌঁছে যায়। তো চলো শুরু করছি আজকে আমরা আমাদের ক্লাস লেকচার। তো আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে কি যে আমাদের হচ্ছে গিয়ে জীববৈচিত্র্যগত গুরুত্ব। তো তার আগে সকলকে আমি স্বাগতম জানাচ্ছি আমার পক্ষ থেকে, এবং বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, রুমা বেগম, 33তম বিসিএস এর একজন শিক্ষা কর্মকর্তা। তো আজকে আমরা জানবো বন এবং বনের প্রকারভেদ সম্পর্কে। চলো তাহলে হচ্ছে আমরা জানি যে বন হচ্ছে কি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কারণ কি আমরা আমাদের এই বাংলাদেশে ভূপ্রকৃতি এবং যে জলবায়ু, এই দুইটা তারতম্যের কারণে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বনের সৃষ্টি হয়েছে। আমাদের দেশের মোট যে আয়তন আছে সেই আয়তনের 17.62% হচ্ছে বনভূমি। তবে এই সকল বনভূমিগুলো সারা দেশে কিন্তু সমানভাবে বিস্তৃত নয়। অধিকাংশই বনভূমি তোমার গড়ে উঠেছে দেশের পূর্ব, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে, এবং পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলে বনভূমি তোমার নেই বললেই চলে। তো বাংলাদেশের যে 64টি জেলা আছে, এই 64টি জেলার মধ্যে তোমার 32টিতে কোনো ধরনের সরকারি কিন্তু কোনো বন নেই। বাংলাদেশে বর্তমানে সরকারি হিসেবে মোট বনভূমির পরিমাণটা হচ্ছে তোমার প্রায় 31.04 লক্ষ হেক্টর। তো এই যে বন অধিদপ্তর গুলো আছে, বন অধিদপ্তরের নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ হচ্ছে তোমার 16,000 বর্গ কিলোমিটার, যা আমাদের দেশের আয়তনের 10.84%। তো এই বনকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক বন আর একটা হচ্ছে কৃত্রিম বন বা মনুষ্য সৃষ্টি বন। প্রাকৃতিক বনটা কি? যেই বন মানুষের প্রত্যক্ষ সহায়তা ছাড়াই প্রাকৃতিকভাবে গড়ে ওঠে তাকেই বলা হচ্ছে প্রাকৃতিক বন। যেমন ধরো হচ্ছে তোমার খুলনার যে সুন্দরবন আছে, ভাওয়াল এবং মধুপুরের শাল বা গজারি বন, বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারের বন, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক বন। তো এই প্রাকৃতিক বনগুলো আবার হচ্ছে তোমার প্রকৃতির এবং অবস্থান অনুসারে এদেরকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। এরা হচ্ছে কি প্রাকৃতিক বনগুলো: পাহাড়ি বন, ভাওয়াল ও মধুপুরের শাল বা গজারি বন, ম্যানগ্রোভ বন এবং সমতল ভূমির বন। এবং কৃত্রিম বা মনুষ্য সৃষ্টি যে বনগুলো আছে সেগুলো হচ্ছে কি যে তোমার মানুষের প্রত্যক্ষ সহায়তায় এবং তাদের অংশগ্রহণে পরিকল্পিতভাবে নতুন করে গাছ লাগিয়ে যে বন তৈরি করা হয় তাকে বলা হচ্ছে কৃত্রিম বা মনুষ্য সৃষ্টি বন। তোমার যেমন ধরো কি যে মনুষ্য সৃষ্টি বনগুলো উপকূলীয় অঞ্চলে যে কেওড়া বন আছে, তারপর তোমার রাউজানের রাবার বন আছে, বৃহত্তর সিলেট, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রামের সেগুন বন। তাহলে যে সেগুন বন, রাবার বন, কেওড়া বন, এগুলো কি কৃত্রিম বা তোমার হচ্ছে কি মনুষ্য সৃষ্টি বন। তো উদ্দেশ্য এবং অবস্থান অনুযায়ী এই কৃত্রিম বনগুলোকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তোমার সামাজিক বন, কৃষি বন, বসত বাড়ির বন, সড়ক ও বাঁধ বন, জলাভূমির বন এবং সৃজিত উপকূলীয় বন। তো এইখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে যে সামাজিক বনটা কি, কৃষি বন কি, তারপর হচ্ছে তোমার যে ম্যানগ্রোভ বন কি। এই বনাঞ্চল এই থেকে তোমাদের 3টা প্রশ্ন হচ্ছে কি আসে। বাকিগুলো আমরা জাস্ট একটু নলেজ রাখবো, যাতে যে আমাদের এটা কি
সাময়িকভাবে শুধু পরীক্ষার জন্য না, আসলে এগুলো আমাদের কি নলেজও থাকতে হবে, তাহলে কি যে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো। তো এবার চলো যে ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য। তো যারা হচ্ছে খুলনার থাকো, হ্যাঁ খুলনার এখানে আমরা এটা জানি যে সুন্দরবন, তো আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিই বই থেকে। তো এই ম্যানগ্রোভ বনটার বিস্তৃত কোথায়? সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং বরগুনা। এর 6.1 লক্ষ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং বরগুনা। বাংলাদেশের মূল যে স্থলভূমি আছে, স্থলভূমি থেকে শুরু হয়ে সমুদ্রের যে তীর, এই পর্যন্ত তোমার এই বনভূমিটা বিস্তৃত। এই বনে তোমার প্রধান গাছ হচ্ছে সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের প্রাধান্য থাকার কারণে এর নাম হয়েছে সুন্দরবন। তাহলে সুন্দরবন নাম হিসেবে কিন্তু আমরা এটাকে হচ্ছে কি জানি, ম্যানগ্রোভ বনের আরেকটা নাম হচ্ছে সুন্দরবন। এই বনাঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে তোমার আনুমানিক 2 মিটার উঁচু। তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটুকু? 2 মিটার উঁচু। কোন কোন স্থানে আবার সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 0.5 মিটার উঁচু। তারপর হচ্ছে তোমার এই বনের মধ্যে প্রায় 440টি নদী, হ্যাঁ 440টি নদী হচ্ছে তোমার জালের মতো বেষ্টিত। এই এর মধ্যে প্রধান কিছু নদী আছে, সেগুলো হচ্ছে তোমার পশুর, শিবসা, বলেশ্বর, রায়মঙ্গল। তাছাড়াও অসংখ্য খাল এবং নালা দ্বারা এই সম্পূর্ণ সুন্দরবনটা কিন্তু একটা জালের মতো বেষ্টিত অবস্থায় রয়েছে। সামুদ্রিক জোয়ারে কি হয়, এই বনের নিম্ন অঞ্চল প্রতিদিন 2 বার প্লাবিত হয়ে থাকে। সামুদ্রিক জোয়ারে এই বনের নিম্ন অঞ্চল কি হয়, প্রতিদিন 2 বার প্লাবিত হয়ে থাকে। তো ম্যানগ্রোভ বনের জলবায়ু আর্দ্র এবং মাটি সব সময় কি হয়, লোনা পানি দ্বারা ভেজা থাকে। ভেজা থাকার কারণে কি হয়, এই অঞ্চলের উদ্ভিদগুলো চিরহরিৎ। তাহলে এই ম্যানগ্রোভ বনের জলবায়ুর মাটিটা এত আর্দ্র, যেহেতু পানিতে সবসময় ভেজা থাকে এবং মাটিগুলো সবসময় নোনা পানিতে ভেজা থাকে, এই জন্য এই উদ্ভিদগুলো হচ্ছে চিরহরিৎ হচ্ছে সুন্দরবন। এরপর হচ্ছে ম্যানগ্রোভ বনের উদ্ভিদদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি? সেই বিশেষ বৈশিষ্ট্য হলো এদের যে বীজের জরায়ুজ আছে, সেই জরায়ুজ গুলো হচ্ছে অঙ্কুরোদ্গম ঘটে। অর্থাৎ গাছে ফলের ভেতর থাকা অবস্থায় বীজের অঙ্কুরোদ্গম হয়। তাহলে এটা কিন্তু খুব বিশেষ একটা বৈশিষ্ট্য, এবং এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে যখন চাকরি ক্ষেত্রে যায়, তখন কিন্তু চাকরিতে ভাইভাতে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু প্রায় জিজ্ঞেস করে যে উদ্ভিদের যে বিশেষ বৈশিষ্ট্যটা, এই উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য বা প্রশ্ন হিসেবে কিন্তু তোমাদের থাকতে পারে। তাহলে বিশেষ বৈশিষ্ট্য কি, যে এদের ফলের ভেতরে বীজ থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম ঘটে, অর্থাৎ বীজের জরায়ুজের অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে পরবর্তীতে কি হয়, সেটা হচ্ছে কাদা মাটিতে খাড়া ভাবে পরে তারপর সেটা হচ্ছে বাড়ে। এখানে হচ্ছে যে পানি থাকে এরকম সবসময় কাদা পানি, এই কাদা পানিতে সরাসরি ফলের বীজ থেকে হচ্ছে গাছের অঙ্কুরোদ্গম বা ভ্রূণটা বড় হয়। এরপর দেখো যে লবণাক্ততার কারণে, নোনা পানির কারণে কি হয়, ম্যানগ্রোভ উদ্ভিদের যে শিকড় আছে, সেই শিকড়ের বিস্তারটা কি বেশি দূর যেতে পারে না, কম হয়। তাই কি হয়, যে এই যে কাণ্ড থেকে তোমার হচ্ছে কি ঠেসমূল গুলা, যেগুলো ঠেস দিয়ে অন্যদিকে না গিয়ে ঠেসমূল গুলো বের হয় সেই গাছটাকে কি করে, ধরে খাড়া রাখতে সাহায্য করে। তো এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে যে কেন কাণ্ড থেকে ঠেসমূল বের হয়। তাহলে কি কারণে? লবণাক্ততার কারণে ম্যানগ্রোভ উদ্ভিদের শিকড়ের বিস্তারটা কিন্তু অনেক কম হয়, বেশি দূর যেতে পারে না। তাই কাণ্ড থেকে ঠেসমূলটা বের হয়ে গাছকে ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও মাটিতে তোমার অক্সিজেনের অভাব হয়, কারণ হচ্ছে নোনা পানিতে কি হচ্ছে যে তোমার মাটিতে অক্সিজেনের অভাব হচ্ছে, কারণ মাটির ভিতরে হচ্ছে গিয়ে তোমার সবকিছু বাধাগ্রস্ত হচ্ছে। তো এই কারণে কি হচ্ছে, ম্যানগ্রোভ উদ্ভিদের শিকড়টা কি হচ্ছে, যে তোমার মাটি ভেদ করে উপরে উঠে আসে, একে বলা হচ্ছে শ্বাসমূল। তাহলে শ্বাসমূল যদি কেন তোমার হচ্ছে গিয়ে উপরে উঠে আসে, কারণ মাটির ভিতরে অক্সিজেনের পরিমাণটা কম। তো অক্সিজেনটা নেয়ার হচ্ছে গিয়ে জন্য প্রাকৃতিক উপায় কি হচ্ছে, সেটা হচ্ছে উপরে উঠে আসে। তাহলে মাটির অক্সিজেন অভাব কি হয়, শিকড়ের গুলো হচ্ছে মাটি বের করে উপরে উঠে আসে, একে বলা হচ্ছে শ্বাসমূল। তাই এই শ্বাসমূলের যে অগ্রভাগটা রয়েছে, এই অগ্রভাগের সূক্ষ্ম ছিদ্র পথে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। তাহলে উদ্ভিদ দেখো যে তোমার সরাসরি কিন্তু মাটির ভিতরে যে কিন্তু অক্সিজেন নিতে পারছে না, এর শ্বাসমূলটা বের হয়ে তারপর হচ্ছে কি অক্সিজেনটা গ্রহণ করছে। তো আচ্ছা, এখানে কিন্তু একটা কোশ্চেন আছে যে আমরা কিন্তু এই হিসাব গুলা ফেলি যে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাহলে উদ্ভিদ আবার অক্সিজেন কেন নেয়? তো এই জিনিসটা কিন্তু আমাদের আবার খেয়াল রাখতে হবে যে
পৃথিবীর সকল জীব বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করে। উদ্ভিদও কিন্তু তা বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করে, কিন্তু সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার জন্য, এবং অক্সিজেন উৎপন্ন করে ত্যাগ করে। তো এটা কিন্তু আমরা গুলাই ফেলবো না যে আমরা উদ্ভিদ আবার হচ্ছে বেঁচে থাকার জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পৃথিবীর সমস্ত জীব হচ্ছে কি তোমার বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করে। এরপরে দেখো, পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ও চিত্রা হরিণ সুন্দরবনে বাস করে, এটা আমরা সবাই জানি। তো এছাড়া এ বনে চিতাবাঘ, বানর, কুমির, অজগর সাপ, বন্য শূকর, হাঙর এবং বিচিত্র রকমের পাখি ও কীটপতঙ্গ বাস করে। তাহলে যদি বলা হয় যে সুন্দরবনে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম বলো, তাহলে কি আমরা এটা যেন বলতে পারি চিতাবাঘ, বানর, কুমির, অজগর সাপ, বন্য শূকর, হাঙর এবং বিচিত্র রকমের পাখি এবং কীটপতঙ্গ বাস করে। সুন্দরবনে কি হয়, গাছের আকৃতি এবং প্রকৃতি দেশের অন্যান্য বনাঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা। এই বনে কি হয়, সুন্দরী, গেওয়া, গড়ার, বাইন, কাকড়া, কেওড়া, সিংড়া, পশুর, আমুর, কেয়া, হিসাল, হারগোজা, হানসি, আলকুশি, খাপু, গোলপাতা, মোটা বেত ইত্যাদি সহ মোট প্রায় 330 প্রজাতির গাছপালা জন্মে। তাহলে সুন্দরবনে জন্মগ্রহণ করে কয়েকটি গাছপালার নাম বলো। তো আমাদের এই কিছু পরিচিত গাছের নাম মনে রাখতে হবে। আসলে সব গাছ হচ্ছে কি আমরা কিছু কিছু গাছ ছাড়া সব গাছ নাও চিনতে পারি, নামগুলো মনে রেখে তোমরা হচ্ছে নেটে সার্চ দিয়ে কিছু গাছগুলো দেখে নিতে পারো। এরপরে হচ্ছে দেখো যে সুন্দরবনের যে ঐতিহ্য যে গোলপাতা আছে, যে গোলপাতা, সেই গোলপাতাটা বিস্তৃত এলাকা জুড়ে জন্মে এবং গোলপাতাটা দেখতে অনেকটাই পরিপুষ্ট নারিকেল পাতার মতো। এটা কি কাজে ব্যবহৃত হয়, ঘরের ছাউনি এবং বেড়া তৈরিতে গোলপাতার কিন্তু কোনো জুড়ি নেই। এই গোলপাতাটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ঘরের ছাউনি বা উপরে যে চালা আছে সেই চালাতে কিন্তু ব্যবহৃত করা হয়ে থাকে। তো এই ছিল আমাদের কি ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য। তো আজকে আমরা কি জানলাম, আজকে আমরা জেনে নিলাম হচ্ছে গিয়ে বন, বনের প্রকারভেদ এবং হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য সম্পর্কে। তো একটু তোমরা হচ্ছে বই থেকে মিলিয়ে নিবে, আর 2-3 বার হচ্ছে জিনিসগুলো শুনলেই দেখবে যে পড়া হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।